এক বছর পর যে গণ অভ্যুত্থান হলো ২৪-এর, তার মূল্যায়ন করব, তার অর্জন অনর্জন এটি দেখার বিষয়। এবং ২৪শে জুলাই ঐক্যবদ্ধ ছিল জাতি স্বৈরাচারের বিরুদ্ধে, এ কারণেই কিন্তু সফল হয়েছে, জি। গ্রহের যাত্রা সফল হয়েছে। কিন্তু আজকে সেই ঐক্য কতটা আছে সেটা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বলি বা বিভিন্ন দলের সভা সমাবেশ বলি, সেখানে কিন্তু অনৈক্যের সুরটা বেশি। একেবারে এক স্পষ্টভাবে। এক জি। দল আর এক দলেরকে ইঙ্গিত করে, কখনো কখনো ইঙ্গিত করে, কখনো প্রকাশ্যে সমালোচনা করে। সমালোচনা করতেই পারে গণতান্ত্রিক সমাজে, কিন্তু একটা ন্যূনতম যে ঐকমত্য থাকা প্রয়োজন, ন্যূনতম বিষয়ে, কতগুলো মৌলিক বিষয়ে একমত হওয়া, যেমন একটি নির্বাচন জরুরি। একদম। তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এমন একটি নির্বাচন করতে হবে যেটি প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের সেরা। ইতিহাসের সেরা হোক বা সেরা না হোক, কিন্তু মানুষ যাতে ভোট দিতে পারে, তার পছন্দসই এরকম একটা প্রার্থীকে নির্বাচন। বেছে নিতে পারে, এবং যে কোনো নাগরিক তার বিরুদ্ধে যদি আইনি কোনো বাধা না থাকে, যাতে সেই নাগরিক নিজেকে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসাবেও নিজেকে হাজির করতে পারে বা ভোটার হিসেবে। আর সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনটি সফল হয়েছে শুধু রাজনৈতিক দলের কারণে না, এই আন্দোলনটি সফল হয়েছে শুধু ছাত্র নেতৃত্বের কারণে নয়, এই আন্দোলনটি সফল হয়েছে সর্বস্তরের মানুষ আন্দোলনে যুক্ত হয়েছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যারা যাদের সাথে রাজনৈতিক দলের সেভাবে সম্পর্ক নেই, ছাত্র নেতৃত্বেরও সম্পর্ক নেই, কিন্তু তারা একটি গণ আন্দোলনে যে ধরনের সবাই একত্র হয়, সেভাবে একত্র হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু তারা কি পেয়েছে? এবং অনেকে বেয়ারের লাশ হিসেবে কিন্তু তাদের দাফন করা হয়েছে। আমরা খোঁজ নেইনি বা খোঁজ নিতে পারেনি, রাষ্ট্র খুঁজে বের করতে পারেনি যে কারা। এখনও কিন্তু শহীদের তালিকা নিয়ে বিভ্রান্তি আছে। সরকারি ভাষ্য হচ্ছে 850 মতো, জাতিসংঘ বলছে 1400। টুকু ভাই বললেন যে তাদের দলেরই 500। তাহলে বাকি সব দল মিলে যদি 300 হয়, কিন্তু এর পরে কারা, মানে এর বাইরে কারা ছিল, সেটি বের করা। যে দুটি বিষয় বলছেন, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। এই যে রাজনৈতিক যে অভ্যুত্থান হলো বা যে একটা বিপর্যয় হলো, একটা রাষ্ট্রকে একটা রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে যেতে হলো 2024-এ, সেটা একটা বড় কারণ যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা। মানে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠের জনমতকে উপেক্ষা করে তৎকালীন সরকার কিন্তু এটি প্রায় একক সিদ্ধান্তে, ব্যক্তির ইচ্ছায় অনুযায়ী এটি করেছেন। এবং সেক্ষেত্রে আদালতের একটি রায়কে দোহাই দেওয়া হয়েছিল, যদিও ওই রায়ে বলা হয়েছিল যে দুটি নির্বাচন অন্তত তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে করতে পারে। আর সুতরাং তত্ত্বাবধায়কের ব্যাপারে সবাই ঐকমত। এটি খুবই ভালো সিদ্ধান্ত। খুবই আশা করি যে এই সিদ্ধান্তের ভিত্তিতে সামনে এগোনো সহজ হবে। বর্তমান যে সরকারটি আছে, এটাও এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারকে, মানে সরকার হচ্ছে সবাই এটাকে মেনে নেবে, এবং তারা কোনো দলের হবে না, কোনো পক্ষের হবে না। তারা একটা নির্দিষ্ট তাদের যে দায়িত্ব, প্রধানত নির্বাচন, সেই দায়িত্বটা সুচারুভাবে পালন করবে, জনগণের নিরাপত্তা বা অন্য যেসব দৈনন্দিন কাজ করবে। দ্বিতীয় হচ্ছে যে আসন বন্টন বা আসনের সীমানা নির্ধারণ। ইতিমধ্যে বোধহয় ৭৬ বা এরকম এর কাছাকাছি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে, যে আসন সম্পর্কে যে এতে অন্যায় করা হয়েছে, আগে যে বিভাজন করা হয়েছিল। এক্ষেত্রে আমি বলবো 2008 সালের নির্বাচনে যে আসন বন্টন করা হয়, সেখানে গ্রামাঞ্চলের আসন কমিয়ে শহরে আসন বাড়ানো হয়েছিল জনসংখ্যার দোহাই দিয়ে। আমি মনে করি যে সেটি কোনোভাবেই সঠিক হয়নি, কারণ গ্রামের মানুষ অবহেলিত। সেখানে যাদের আমরা নির্বাচিত করি, বেশিরভাগই অনাবাসী। মানে আমাদের যেমন প্রবাসী আছে, এরাও কিন্তু অনেকটা প্রবাসী, কারণ তারা ঢাকায় থাকেন, প্রতিনিধিত্ব করেন তার নিজ এলাকায়, মানে তার পৈতৃক বাড়ি ছিল অথবা শ্বশুর বাড়ি ছিল, যে কোনো একটা সূত্রে তারা সেখানে। এটি যাতে যতটা কমানো যায়, এই অনাবাসী প্রতিনিধিত্ব চাই না। আমরা চাই যারা যেখানে স্থায়ীভাবে বসবাস করবে, অন্তত বছরে 6 মাস সেখানে থাকবে, তাদেরই প্রতিনিধিত্ব করার
এখতিয়ার থাকা উচিত। জি কারণ ঢাকা থেকে বছরে দুবার যাবেন বা নির্বাচনের আগে যাবেন, পরে তাদের দেখা পাওয়া যাবে না। ওই এলাকার মানুষ যে কোনো সাহায্য এই সহযোগিতার জন্য বিষয়টিতে কিন্তু বড় একটা সংস্কারের আচ্ছা, দরকার আছে এবং এটা নিয়ে কথা বলা হ্যাঁ, উচিত। কিন্তু অবাক যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন অথবা জাতীয় ঐক্যমত্য কমিশন বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কথাটি খুব জোরে সোরে উচ্চারিত হয় না যে কেন অনাবাসী প্রতিনিধিত্ব থাকবে। এবং গ্রামে যারা থাকেন তাদের যারা অবহেলিত, যারা প্রান্তিক, যারা দরিদ্র, গ্রামের মানুষ বেশিরভাগ দরিদ্র, তারা যাতে রাষ্ট্রের সুযোগ সুবিধা পান, ন্যায্য সুবিধা পান, সেজন্যই কিন্তু তাদের একজন আবাসিক, মানে তাদের ওখানে স্থায়ী একজন প্রতিনিধি দরকার। এবং ভারতে আপনি যদি ভারতে দেখেন এরকম অনাবাসী প্রতিনিধি খুব কম পাওয়া যাবে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী সাবেক মনমোহন সিং, তিনি কিন্তু কোনো এলাকা থেকে নির্বাচিত হন না, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার সদস্য ছিলেন না। রাজ্যসভার সদস্য তো লোকসভা এবং রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচিত করেন। এক ধরনের আমরা যে উচ্চকক্ষের ব্যাপারে মোটামুটি একমত হয়েছে, উচ্চকক্ষ যদি হয় এখানে, সেই উচ্চকক্ষের প্রতিনিধি ছিলেন তিনি। তারপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 10 বছর। এখন আমি দুটোর ব্যাপারেই বললাম যে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ এবং একে ভিত্তি করেই যে কমিটি গঠন করা হয়েছে, ঠিক নির্বাচন কমিশন এককভাবে করলে অনেকের অভিযোগ থাকে, তবে নির্বাচন কমিশনে কিন্তু একটা গণশুনানি হয়, যে কোনো আসনের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেই কথা বলার সুযোগ থাকে, অভিযোগ দায়েরের সুযোগ থাকে, যুক্তি তর্ক দেওয়ার সুযোগ থাকে। তবে অনেক ক্ষেত্রেই গণশুনানিটা হয়তো আনুষ্ঠানিকতায় রূপ নেয়, যে কার্যকর কিছু কার্যকর ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে একটি কমিটি করে দিলে এটি হয়তো ভালো কাজ দেবে।